নির্যাতন করেছেন আপনারা একটু তাকান তো। আপনারা এই যে রাষ্ট্রটি স্বাধীন হলো সদ্য, যেখানে মাথা তুলে দাঁড়ানোর জন্য আপনার সহযোগিতা দরকার ছিল, কিন্তু আপনারা আমাদেরকে অচল করে দেওয়ার জন্য সন্তুল্লার মায়ের মতো একটি সন্ত্রাসী গ্রুপকে আপনারা সৃষ্টি করে দিয়েছেন। আপনারা আপনাদের যত অপ্রয়োজনীয় যে মাদক দ্রব্যগুলা সেটা আমাদের দেশে পাঠিয়ে দেন আমাদেরকে অচল করে দেওয়ার জন্য। আপনারা বহির বিশ্বে আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে আপনারা দেন না, আমাদের প্রধানমন্ত্রীকে ডেকে নিয়ে আপনারা অপমান করেন। এই যে এত কিছু করার পরে আপনারা কিভাবে আশা করতে পারেন বাংলাদেশ আপনাদেরকে ভালোবাসবে, বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভালোবাসবে? কিন্তু সরকারের বিভিন্ন নতজানু নীতির কারণে আপনারা আমাদের দেশে আজকে প্রায় 12,000 মানুষ, 12 লক্ষ মানুষ আমাদের দেশে চাকরি করে। সেখানে তাদের কৃতজ্ঞ থাকা দরকার যে ছোট্ট একটি রাষ্ট্র স্বাধীন করে দিয়ে আজকে আপনারা বাংলাদেশকে আপনারা নিউজ করতেছেন। আমরা আপনাদের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। প্রিয় বন্ধুরা, যেই প্রসঙ্গে আমি কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো 1997 সাল 2রা ডিসেম্বর এই চুক্তিটির জন্য দুদকছড়ি নামক একটি জায়গাতে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দকে তারা হেলিকপ্টারে নিয়ে ভারতের একদম নিকটে, যেখানে কয়েকশো গজের মধ্যে নিয়ে সেখানে তারা মিটিং করেছে। সেই মিটিং করে আমাদের সরকারকে তারা তখন বাধ্য করেছে একটা চুক্তি করার জন্য। এই চুক্তিটা একান্তই বাংলাদেশের একমাত্র বাংলাদেশের জন্য নয়, এখানে যারা বসবাস করে তাদের জন্য নয়, যারা ইন্টারন্যাশনালি যারা পর্যটক আছে তাদেরও অসুবিধা করার জন্য সে এই চুক্তিটি করেছে। এই চুক্তির মাধ্যমে আমরা দেশবাসী ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা ক্ষতিগ্রস্ত হয়েছি, যারা পর্যটক পিপাসু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামে মানুষ নির্ভয়ে ঘুরতে পারে না। আমরা জানেন বিদেশি কোনো নাগরিক যদি ওখানে ঘুরতে যেতে হয় সেনাবাহিনী বা স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি লাগে। আমরা কিন্তু কিছুদিন আগে দেশে ঘুরে বাইরে এসেছি, কোথাও তারা এরকম অনুমতির বিষয় থাকে না। কিন্তু বাংলাদেশে এইভাবে রেস্ট্রিকশন করার কারণে আপনার পার্বত্য চট্টগ্রামে আজকে আমরা যে পর্যটক মানুষ বিমুখ হওয়ার কারণে আমরা বিভিন্ন ট্যাক্স থেকে আমরা ইনকাম থেকে আমরা বঞ্চিত হচ্ছি। পার্বত্য চট্টগ্রামে যারা মানুষ সেখানে তারা বঞ্চিত হচ্ছে আয় ইনকামের, তারা শূন্যের কোটায় চলে এসছে। আজকে অনেক মানুষ সেখান থেকে চট্টগ্রাম থেকে ঘুরে এসে চলে এসে বাংলাদেশের বিভিন্ন পথে বান্তরে ঘুরে বেড়াচ্ছে, তারা অসহায়ভাবে জীবনযাপন করছে। কিন্তু সেটা হওয়ার কথা ছিল না। যখনই কোনো বন্ধুরা আমার কথা শুনে যে আপনার বাড়ি পার্বত্য চট্টগ্রাম, তখন বলে ওই এলাকা তো উর্বর, ওইখানে তো ইনকাম করার সুযোগ। কিন্তু ভাইরা আপনারা সত্যিকার অর্থে যখনই পার্বত্য চট্টগ্রাম ঘুরতে যাবেন দেখতে পাবেন সেখানে বাঙালিরা সেখানে কোনো ব্যবসাতে নাই, চাকরিতে নাই, বাণিজ্যতে নাই, ক্ষমতা নাই, কোনো পর্যায়ে তারা সেখানে বসবাস সম্মানের সহিত বসবাস করতে পারছে না। তাহলে আজকের এই পর অবস্থার জন্য দায়ী কে? আমি দেখতে পেয়েছি যে 1997 সালে চুক্তির সময় একটি পক্ষের সাথে চুক্তি করতে হয়েছে। আমার বন্ধুরা বলেছে আজকে ওখানে 4টি গ্রুপ। তাহলে আগে যদি তো 1000 টাকা চাঁদা, এখন আমাদেরকে চাঁদা দিতে হয় 4টি গ্রুপকে। আবার নতুন পরন্তু আরেকটি একটা ঘরের উপরে বিস্ফোরণের মতো এসে পড়ছে, সেটা হলো এটার নাম KNF, আরেকটি তাও একটি উপজাতীয় সন্ত্রাসী গ্রুপ। তারাও আজকে দেখেন আমাদের সেনাবাহিনীর সদস্যদের তারা হত্যা করছে। এই যে একটি বিভৎস পার্বত্য চট্টগ্রামের নৃশংস অবস্থা, এই অবস্থার কারণে বাংলাদেশের মানুষ এইটাকে চুপ করে বসে থাকলে হবে না। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি হৃৎপিণ্ডের মতো। পার্বত্য চট্টগ্রামকে অচল করে দেওয়া মানে বাংলাদেশকে অচল করে দেওয়া। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে রাখা মানে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখা। আজকে যদি আমরা আমাদের জাতীয় আয়ে আমরা যেখানে পড়ে আছি, যদি পার্বত্য চট্টগ্রামকে আমরা উন্নতভাবে ব্যবহার করতে পারতাম, নির্ভয়ে ব্যবহার করতে পারতাম, তাহলে বাংলাদেশের অর্থনীতি আরেক দূর এগুতো। প্রিয় বন্ধুরা আমার, তাই মনে করি পার্বত্য চট্টগ্রামকে যদি নির্ভয়ে মানুষের সাথে সকলের ভাবে শেয়ার করার জন্য যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে আমি মনে করি শ্রীলঙ্কাতে যেভাবে বিদ্রোহীদেরকে মানে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হয়েছে, কি হয়েছে পার্বত্য, আমি শ্রীলঙ্কা দেখেছি
শ্রীলঙ্কার মানুষ এখন নিরাপদে আরামের সহিত বসবাস করে, তাদের কোনো সন্ত্রাসী গ্রুপ নাই, তাদের গহীন অরণ্যে মানে দিনের পর দিন আপনি জার্নি করতে পারবেন, সেখানে কোনো ভয় নাই। কিন্তু আমার এই দেশ আমরা কেন ব্যবহার করতে পারি না? সেখানে একটি সন্ত্রাসী গ্রুপের কাছে আমরা কেন মাথা নত করে থাকবো? তাদেরকে যদি তারা হয়তো আমাদের পরবর্তী চুক্তি হওয়ার পরে তারা হয়তো আমাদের সাথে ধরা দিবে, সরকারের সাথে সারেন্ডার করবে, নয়তো আমার পরামর্শ হলো সরকারকে যে এটিকে ব্রাশ ফায়ার করে সবকে ধূলিসাৎ করে দেওয়া উচিত। তারা চুক্তি লঙ্ঘন করেছে, তারা চুক্তি করার পরে তারা এখনো হাতে অস্ত্র রাখেছে। আমি কথাটা বলছি যে এটা রেকর্ড রাখার জন্য নয়, আপনারা জিজ্ঞেস করে দেখেন সন্তুল্লাহ মাকে, সে বলেছে আমি কখনো স্বীকার করি নাই, এখন স্বীকার করছি যে আমার এখনো ৬,০০০ মতো সৈনিক এখনো সশস্ত্র আছে। তাহলে যে লোকটি নিজেই স্বীকার করছে যে আমার এখনো সন্ত্রাসী গ্রুপ আছে, তাহলে এই যে চুক্তির ফলে যে সুযোগ সুবিধাগুলো সরকার তাকে দিতে হচ্ছে, তাকে চাকরি দিচ্ছেন, তাকে একটি রাজার হালে একটি বাড়ি দিয়েছেন, একটি গাড়ি দিয়েছেন, তাকে সকল সুযোগ সুবিধা নিয়ে সে আবার আমার বিরুদ্ধে অস্ত্র ধরছে। এখন আমাদের ভাইদেরকে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তারা অপহৃত হচ্ছে, লক্ষ লক্ষ টাকা অপহরণের দেওয়ার পরেও তার লাশ আমরা পাচ্ছি। তাহলে তাদেরকে আবার এই চুক্তি রেখে কি লাভ? এই চুক্তির ফলে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে, আমি আজকের এই সমাবেশের মাধ্যমে সরকারের দাবি জানাবো, তার সরকারের সকল সুযোগ সুবিধা প্রত্যাহার করে তাকে অনতিবিলম্বে সেই পদ থেকে সরিয়ে তার এই ৩০,০০০ বাঙালির খুনের দায়ে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। একটা সারা পৃথিবীতে একটি দৃষ্টান্ত থাকুক যে এই লোক খুনি, এই খুনের বিচার এভাবে হয়েছে। বাংলাদেশে অনেকে মানবতা বিরোধী অপরাধ আপনারা দেখেছেন, তাহলে ১৯৯৭ সালের আগে যে বাঙালিগুলাকে নিরপরাধ বাঙালিকে খুন করা হয়েছে, তাহলে তাদের বিচার আমরা কেন পাবো না? ১৯৮৬ সালের ২৯শে এপ্রিলের কালো রাতের কথা আমার মনে পড়ে। আমি নিজের চোখে দেখেছি হাজার হাজার মানুষকে তারা সেদিন বাড়িহারা করেছে, শত শত বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, শত শত মানুষকে সেখানে হত্যা করা হয়েছে। লাশের পর লাশের মিছিল আমরা দেখেছি, লাশ নিয়ে আমরা সেদিন বিভিন্ন আহত মানুষগুলোকে আমরা নিজের হাতে চিকিৎসা করার জন্য বিভিন্নভাবে আমরা সেবা যত্ন করেছি, আমি নিজেই সাক্ষী। কিন্তু আমরা সেই বিচার আমরা এখনো পেলাম না। প্রিয় ভাইরা আমার, আজকের এই দিবসে আমরা জাতির পক্ষ থেকে আমরা সরকারের নিকট দাবি জানাতে চাই, অনতিবিলম্বে সন্তুল্লাহ লামার বিচার করা হোক। তার সন্ত্রাসী গ্রুপ যেগুলো আছে, তা সকল সন্ত্রাসী গ্রুপে গ্রেপ্তার পূর্বক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পার্বত্য চট্টগ্রামে যে আঞ্চলিক পরিষদ আছে, জেলা পরিষদগুলো আছে, সেখানে জনসংখ্যার অনুপাতে পার্বত্য চট্টগ্রামের বাঙালিদেরকে সেখানে ক্ষমতায়ন করা হোক। এবং উন্নয়ন বোর্ডের যে চেয়ারম্যান, সেটা একান্তভাবে উপজাতিদের উপরে ন্যস্ত করা হয়েছে, এটা অন্যায়ভাবে করা হচ্ছে। বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে, বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করে সেখানে বাঙালিদেরকে আমাদেরকে সেখানে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। যারা পার্বত্য চট্টগ্রামের মানুষ, যারা বাঙালি, তারা সেখানে সচিব, ব্যারিস্টার, বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ অনেক যোগ্য লোক থাকার পরেও সেখানে উন্নয়ন বোর্ডে বাঙালিদেরকে পদায়ন করা হচ্ছে না। যিনি পদায়ন করেন, একজন উপজাতিকে পদায়ন করা হয়। উপজাতি কি করেন? উপজাতি যত উপজাতি আছে সকলকে সেখানে চাকরিতে নেওয়া হয়। চাকরিতে নেওয়ার পরে একজন বাঙালিকেও সেখানে নেওয়া হচ্ছে না। প্রিয় ভাইয়েরা আমার বক্তব্য হলো, আমি আপনাদের কাছে, সরকারের কাছে দাবি জানাতে চাই, যেইভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীতে বাংলাদেশের সমতল অঞ্চলের মানুষরা যেভাবে চাকরি পায়, যেভাবে তার যোগ্যতা থাকার মধ্যে দিয়ে, যোগ্যতা থাকার কারণে যদি সে এমপিতে দাঁড়াতে পারে, যোগ্যতা থাকার কারণে যদি সে জেলা পরিষদে দাঁড়াতে পারে, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, আমরা কেন পাবো না? তার মানে হলো আমাদের সংবিধানকে লঙ্ঘন করে পার্বত্য চট্টগ্রামে তাদেরকে পদায়ন করা হচ্ছে। তাই সংবিধান পুনরুদ্ধারের দাবিতে সকলে এই কালো চুক্তি বাতিল করে একটি পার্বত্য চট্টগ্রামের সংবিধানকে সেখানে পুনরায় চালু করা হোক। এবং ভূমি আইন যেটা বাংলাদেশে প্রচলিত আছে, সে ভূমি আইনের মাধ্যমে একটি ক্যাটাস্ট্রাল সার্ভের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের কত ভূমি আছে সেই ভূমি প্রথমে সার্ভে করে পরবর্তীতে বাংলাদেশের সকল ক্ষতিগ্রস্ত মানুষ,
এবং যারা ভূমিহীন তাদের মাঝে বিতরণ করে বাঙালি সহ পার্বত্য চট্টগ্রামে দেশের বাইরে যারা আছে, দেশের বিভিন্ন অঞ্চলে যারা ভূমিহীন আছে সেখানে নিয়ে তাদেরকে সেখানে প্রতিস্থাপন করা হোক। এবং এই দাবি জানিয়ে আমি আজকের এই কালো চুক্তি দিবসকে কালো হিসাবে আখ্যায়িত করে এই চুক্তি বাতিলের দাবি জানিয়ে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একজন বক্তা থাকলে তো হবে। ভাই আর একজন থাক, 2 মিনিট পাইছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে যাচ্ছেন নাগরিক পরিষদ স্থায়ী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা মহানগরের সভাপতি আব্দুল হামিদ রানা। আব্দুল হামিদ রানা সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আমি সভাপতির কাছে যে বক্তব্যের একটি দাবি রাখছি যে পার্বত্য চট্টগ্রামে যে ভূমি আইন হয়েছে, জাভেদ ভূমি মন্ত্রী যে আইন করেছেন আমরা আইনকে প্রত্যাখ্যান করছি, পারিবারিক যে আইনটি করেছেন সেটাও আমরা প্রত্যাখ্যান করছি। আমি এই পর্যায়ে বক্তব্য রাখছেন আব্দুল হামিদ রানা, ঢাকা মহানগরের সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম।